চলুন ফিরে যে আমাদের আজকের অতিথি বাংলাদেশ থেকে সবশেষ এভারেস্ট জয়ী ডক্টর বাবর আলীর কাছে। বাবর ভাই, আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতেই বলছিলেন যে আপনি সব সময় ভালো থাকেন, এত ভালো থাকার রহস্য কি? আপনি নিয়মিত পাহাড় জয় করেন এটা, নাকি আরো কোনো সিক্রেট আছে? আমার মনে হয় যে আমার ক্ষেত্রে হচ্ছে অ্যাক্টিভ থাকাটা এটা আমাকে ভালো রাখে। আর যেহেতু পাহাড়ে যাই জিনিসটা আমি আনন্দ পাই এবং নিয়মিত নানান অ্যাক্টিভিটি করি, শুধু পাহাড় চড়া না বা অ্যাডভেঞ্চারের অন্য যদি বলি ব্রাঞ্চগুলো সেগুলো আমাকে টানে। অ্যাক্টিভ থাকলে মনে হয় একটু ভালো বেশি থাকা যায়, এটা আমার ধারণা। একটু দর্শকদেরকে জানাতে চাই আপনার অ্যাক্টিভিটি কতটা বেশি। আপনাকে যখন আমরা রিচ করার চেষ্টা করছিলাম এভারেস্ট থেকে ফেরার পরে, আপনাকে রিচ করতে গেলে আপনার অনেক ভাই ব্রাদারকে ফোন করলে তারা বলে যে ভাই এখন রানে আছেন, ভাই এখন তো হচ্ছে অমুক জায়গায় আছেন। মানে ভাইকে খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছে। আপনি শুধুমাত্র এভারেস্টই জয় করে যে ফিরে এসে রেস্ট নিচ্ছেন এরকমটা হয়নি, কন্টিনিউয়াসলি আপনি নানান অ্যাক্টিভিটির সাথে আছেন। এই যে অ্যাক্টিভিটি, এটা শুরু হয়েছিল কবে? আমার সব অ্যাক্টিভিটি বলবো প্রথমে পাহাড় দিয়েই শুরু, পরে ধীরে ধীরে অন্য অ্যাক্টিভিটিগুলোতে আমি ইনভলভ হই। সেটা শুরু হয় 2010 সালে, আমি মেডিকেল তখন দ্বিতীয় বর্ষে পড়ি। তখন হচ্ছে আমি প্রথমবার পাহাড়ে যাই, আমাদের দেশের সবুজ পাহাড় যেটা বলি সেটাতে যাই। আর এরপরে ধীরে ধীরে আমি সাইক্লিং করতে শুরু করি। আমি বুঝছিলাম যে আমার এন্ডুরেন্সটা বাড়ানো দরকার। তো এইটাকে মানে আমি সবসময় অনেক অ্যাক্টিভিটি করলেও মাউন্টেনিয়ারিংটাকে আমার সবসময় মূল স্পোর্টস আমি নিজে পার্সোনালি এটাকে গণ্য করি। তো এটাকে ফিট করার জন্য বা এটাতে ভালো করার জন্য অন্য অ্যাক্টিভিটিগুলো করতে শুরু করি, সাইক্লিং, সেটা এবার হাইকিং, প্লাস হচ্ছে আমি যদি বলি কায়াকিং করি, রানিং করি, স্কুবা ডাইভিং, বাকি সবই করি যাতে মাউন্টেনিয়ারিংটা আমি আরেকটু ভালোভাবে করতে পারি। এই যে পাহাড় জয় করার নেশা আপনাকে পেয়ে বসেছে, এই নেশাটা আপনি কবে অনুভব করেছিলেন প্রথম, যে আপনি আসলে পাহাড় জয় করার জন্যই একজন মানুষ হিসেবে পৃথিবীতে এসেছেন? কারণ এভারেস্ট বা লোৎসে জয় আসলে সবার জন্য না, সবাই পর্যন্ত যেতে পারেন না, খুব অল্প কিছু মানুষই আসলে এই পর্যন্ত যেতে পারেন। আপনি যে পাহাড়ের মানুষ, এটা কবে অনুভব করেছেন? প্রথমে জয় বলবো না, জয় বললে কাউকে পরাজিত হতে হয় আর কি। পাহাড়টা চূড়া ছোঁয়া এটা বলবো। সেটা আমি আসলে 2010 সালে প্রথমবার যেবার পাহাড়ে গেলাম, তো সাথে হচ্ছে অন্য লোকজনও ছিল। তো যাদের সাথে গেছিলাম ওরা আর পরে কখনোই পাহাড়ে যায়নি, ওরা আসলে ব্যাপারটা উপভোগ করেনি আর কি। আমার বন্ধু বান্ধবদের সাথে মূলত গিয়েছিলাম, কিন্তু আমাকে হচ্ছে ব্যাপারটা পেয়ে বসলো। এবং আমি খুব প্রথমবার গিয়ে খুবই আনন্দ পেলাম, কারণ হচ্ছে এতদিন বইয়ের পাতায় যা পড়েছি বা ক্যালেন্ডারের পাতায় যেসব ছবি দেখেছি সেগুলো আমার চোখের সামনে দেখতে শুরু করলাম। এইটা আমার কাছে মানে অবিস্মরণীয় অনুভূতি। এবং এরপরেই হচ্ছে প্রথমবার এই যে আনন্দটা পেলাম, এরপরে দেয়ার ইজ নো স্টপিং আমি বলবো আর কি, যে যেতে শুরু করলাম। এবং দেশের পাহাড়ে অনেক দিন ট্র্যাক করার পরে আমি 2010 থেকে 14 সাল আমি খুব এক্সটেন্সিভলি বান্দরবানের পাহাড়গুলোতে ট্র্যাক করেছি, পরে অবশ্যই ট্র্যাক করেছি। 14 সালে এসে আমার মনে হলো যে না, আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যাওয়া দরকার। অতদিন পর্যন্ত আমার কখনো কোনো হাই অল্টিটিউডে যাওয়ার সৌভাগ্য হয়নি। 2014 সালে আমি প্রথমবার হাই অল্টিটিউডে গেলাম। গিয়ে আমি জানতাম পাহাড়ে আমি ভালো হাঁটি, আমার পারফরমেন্স ভালো, আমার ট্রেকমেটরা বলে, কিন্তু হাই অল্টিটিউডে আমার শরীর কেমন করবে সেটা যায় না। এটা তো একদম আমার মনে ইটস লাইক অ্যানাদার প্ল্যানেট আর কি। পাহাড় জয় করার বিষয়টা আমাদের দেশের প্রেক্ষাপট যদি বলি, সেক্ষেত্রে হয়তোবা কিছুদিন টাকা জমালেই বাংলাদেশের পাহাড় পর্বত ঘুরে বেড়ানো যায়, পাহাড়ে চড়া যায়। কিন্তু আমরা যদি দেশের বাইরের পাহাড়ের কথা বলি, এই যে 8000 মিটারের পাহাড়গুলোর জয় করার স্বপ্ন আপনাকে পেয়ে বসেছে, সেটার জন্য আসলে দীর্ঘ প্রস্তুতির বিষয় থাকে, ফিনান্সিয়াল অনেক ব্যাপার থাকে, যেটা সবার জন্য সম্ভব হয়ে ওঠে না। আপনাকেও তো একটা প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে, নিজেকে প্রস্তুত করা, সেখানে যাওয়ার জন্য আর্থিক সঙ্গতি, সবকিছু মিলিয়ে আপনার সব থেকে বড় চ্যালেঞ্জটা আসলে কি মনে হয়েছে? নিজেকে প্রস্তুত করা, নাকি ফিনান্সিয়াল ব্যাপারগুলোকে গুছানো, নাকি বাসাকে বোঝানো যে বাবা মা আমাকে বিদায় দাও, আমি তো পাহাড়ে যাচ্ছি? অনেক বিষয় আছে, কিন্তু চ্যালেঞ্জটা বড় কি ছিল? আচ্ছা, আর ডেফিনেটলি আমি বলবো যে মাউন্টেনিং করতে বলে, মাউন্টেনিংটা এম দিয়ে শুরু, আরও 3টা এম লাগে মাউন্টেনিং করতে। তো নাম্বার 1 মাইন্ড লাগে, ওই মনোবলটুকু লাগবে। এরপরে মাসল বলতে এন্ডুরেন্সটাকে বোঝানো হয়, দম বাড়ানো। ফাইনালি যেটা লাগে মানি। তো আমার পার্সোনালি মনে হয়েছে এই টাকা জোগানোটা, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের মতো দেশে। মানে এইটা এভারেস্ট ক্লাইম্ব করার চেয়েও এই টাকার পাহাড় যেটা ডিঙানো, সেটা আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে আরো অনেক কঠিন। এটা কি খুব দুঃখজনক না বাবর ভাই, যে
পাহাড় জয়ের থেকেও পয়সা জোগানো কঠিন, এটা তো আসলেই দুঃখজনক। একদম একদম অবশ্যই দুঃখজনক, কারণ আমাদের দেশ থেকে এই স্পোর্টসগুলো করে খুব কম লোক। 18 কোটি পপুলেশন, 17-18 কোটি পপুলেশন একটা দেশের, সিরিয়াসলি মাউন্টেনিং করে 40-50 জন। যখন আপনি এভারেস্ট জয়ের কাছাকাছি পৌঁছে গেছেন, এরপর আপনি লোৎসেতে গেলেন, সেই সময়টায় আমি দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যেটা বলছিলেন যে দর্শকবিহীন খেলা, এটা দর্শকরা কানেক্ট করতে পারছে না, জানতে পারছে না, এই কারণে এই খেলায় হয়তো বা অন্যদের আগ্রহটা কম। কিন্তু বাবর আলী যখন এভারেস্টে উঠছিলেন, প্রতি মুহূর্তে মুহূর্তে সবাই খুব উদ্গ্রীব ছিলেন, সবাই খোঁজ করছিলেন বাবর আলী কোথায়, কোনো আপডেট পাওয়া গেছে কিনা। এবং আপনি একেবারে কাছে চলে গেছেন, এভারেস্ট জয় করেছেন। সেই সময় বাংলাদেশে হই হই রই রই পড়ে গেল যে আরও একজন এভারেস্ট জয় করেছেন, এবং লোৎসের কাছাকাছি যাচ্ছে, আপনারা প্রার্থনায় রাখুন বাবরকে। এই যে মানুষের প্রার্থনা, এই যে ভালোবাসা, উন্মাদনা, জানি না আপনাকে এটা কতটা ছুঁয়েছে সেই সময়। দেশে ফিরে এসে তো আপনি এটা বুঝতে পেরেছেন যে এবারের চিত্রটা আগের থেকে একটু ভিন্ন ছিল, কেননা প্রযুক্তিগত দিক থেকে মানুষ আগের থেকে বেশি ইনফরমেশন পেয়েছে। আমি ওই সময় বুঝতে পারিনি, সত্যি কথা। কারণ আমি গিয়েছি যখন এপ্রিলের 1 তারিখে আমি যখন দেশ ছেড়ে গেলাম কাঠমান্ডুর উদ্দেশ্যে, তখনও মানে লোকজন এটা নিয়ে খুব একটা আগ্রহ দেখায়নি আর কি। এবং আমি যেদিন ফিরে আসি এভারেস্ট লোৎসে ক্লাইম্ব করে, 19 মে আমি এভারেস্ট ক্লাইম্ব করেছি, 21 মে লোৎসে আমি বেস ক্যাম্পে ফিরেছি 22 তারিখ সন্ধ্যের দিকে, মানে বিকেলের দিকে। তো তখন আমি আসলে বুঝতে পারিনি যে লোকের এরকম একটা ইন্ডিভিজুয়াল স্পোর্টস, এরকম একটা দুর্গম জায়গায় খেলা হচ্ছে, ওইটা নিয়ে লোকের আগ্রহ থাকবে আমার একদমই দূরতম কল্পনাতেও ছিল না আর কি। পরে দেশে আসার পরে আমি খানিকটা আসলে বুঝতে শুরু করলাম যে না, এটা নিয়েও খুব আগ্রহ লোকের হয়েছে। অল ক্রেডিট গোজ টু মাই ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। আমাদের ক্লাবের যিনি আমার অভিযানের সমন্বয়ক যিনি ছিলেন ফরহান ভাই, উনি হয়তো একটু লোকজনকে এইটাতে অনেক ভালোভাবে কানেক্ট করতে পেরেছেন। আমি কিন্তু জাস্ট ওই মেসেজটুকুই দিচ্ছিলাম যে আমাদের সাথে বেস ক্যাম্পের পরে আর যোগাযোগের কোনো ওয়ে নেই, একটাই ওয়ে, রেডিও যোগাযোগ। তা রেডিও যোগাযোগ আমরা শুধু বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করতে পারি। যেহেতু আমি 7-8 দিনের জন্য যাচ্ছিলাম, রেডিওর চার্জ বাঁচানোটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, চার্জের যেহেতু অপশন নেই। তো আমরা জাস্ট ওই মেসেজটুকুই দিচ্ছিলাম যে ক্যাম্প 1 পৌঁছে গেছি। পুরো দিনে ওই একটুই যোগাযোগ বেস ক্যাম্পের সাথে, জাস্ট জানানো আমরা ক্যাম্প 1 পৌঁছে গেছি, পরের দিন ক্যাম্প 2 পৌঁছেছি, 3, 4 এইটুকুই জানানো। তো এটাকেই হয়তো ওইভাবে এমনভাবে আমার ক্লাবের যারা আছেন অভিযানের সাথে জড়িত ছিলেন, ওরাই হয়তো এটা কানেক্ট করতে হেল্প করেছে এবং লোকজনের মাঝে ছড়াতে হেল্প করেছে। আমার দূরতম কল্পনাতেও ছিল না এরকম আসলে স্পোর্টসের লোকে এত আগ্রহ নিয়ে, এত উদ্গ্রীব হয়ে এটার খবর জানার জন্য ওয়েট করছে। একজন এভারেস্ট জয়ী বা একজন পাহাড় জয়ী যেটাই বলি না কেন, তার জন্য তো অনেক শক্ত মন রাখতে হয়। তবে যত শক্ত মনের অধিকারী হন না কেন, যখন একের পর এক লাশ অতিক্রম করে আপনাকে এগোতে হয়েছে, তখন বিষয়টা বোধ হয় না খুব সহজ ছিল। আনুমানিক কতগুলো লাশ পেরোতে হয়েছে আপনাকে এই সময় এবং নামার সময়? আচ্ছা, এই বছর আমি খানিকটা লাকি বলবো। পর্বতে প্রত্যেক বছর আগে যারা অভিযান করেছে দেখা যায় অনেকগুলো ডেড বডি হচ্ছে অতিক্রম করে যেতে হয়েছে। আমার ক্ষেত্রে আমি দেখেছি এরকম 3টা ডেড বডি সর্বমোট একটা বেস ক্যাম্পের কাছে। ওই ডেড বডিটা আমরাই রিপোর্ট করে, আমি আর আমার আরেক বন্ধু আছে, আমরা হাঁটতে গিয়ে বেস ক্যাম্প থেকে 500 মিটার দূরে একটা জায়গায় একটা ডেড বডি বলবো না, শরীরের ধ্বংসাবশেষ আসলে, পুরো বডিটা ওখানে ওভাবে ছিল না। হিমালয়ে একটা গোরাক বলে একটা পাখি আছে, ওটা অনেকটুকু অংশগুলো খেয়ে নিয়েছে। এই ডেড বডিটা দেখার পরে এটা আগে আমার ধারণা কেউ দেখেনি, কারণ এত কাছে, বেস ক্যাম্পের কাছে ডেড বডি থাকার কথা না আর কি। তো পরে আমরা রিপোর্ট করি যে এখানে এরকম এক্স্যাক্ট লোকেশন সহ যারা ডেড বডিগুলো হচ্ছে রিমুভ করে মাউন্টেন থেকে, ওদেরকে জানায়। আর বাকি 2টো ডেড বডি দেখেছি একদম এভারেস্ট ক্লাইম্ব করার সময়। তো সেকেন্ড ডেড বডিটা আমার জন্য, ওইটা দেখাটা আমার জন্য হৃদয় বিদারক একটা অনুভূতি বলবো, কারণ যার ডেড বডি দেখছি ওকে আমি চিনতাম, ও মাত্র 4 দিন আগে মারা গেছে। ওর ক্যাম্পে আমি অনেকবার গিয়েছি, ওর সাথে অনেকবার কথা হয়েছে, এবং হি ওয়াজ এ ভেরি গুড ক্লাইম্বার, ভেরি স্ট্রং ক্লাইম্বার, এবং অলসো ভেরি মোটিভেটেড ক্লাইম্বার। মঙ্গোলিয়ার ছিল ওরা দুজন। তো ওরা একটা জিনিসই করেছিল যে ওরা যে টাইমটাতে সামিট পুশের জন্য বেরোয়, ওই টাইমটা আসলে ওয়েদারটা খুব একটা অনুকূলে ছিল না। তবে হ্যাঁ, ওরা হয়তো এরকম পরিস্থিতিও কিছু একটা করতে চেয়েছিল। সামহাও ওরা দুজন সামিটও পৌঁছেছিল, ফেরার সময় মারা যায়।
এবং ওকে দেখাটা খুবই হৃদয় বিদারক। এই যে মৃত্যুর কথা শুনছিলাম, সেই জায়গাটায় আরো একজন মানুষের কথা খুব করে স্মরণ করতে ইচ্ছে করছে, সেটা হলো আমাদের সকলের প্রিয় সজল খালেদ ভাই। আমরা তাকে 2013 সালে হারিয়েছি। এই যে মানুষের এভারেস্ট জয় করতে যাওয়া, জয় করে ফিরে আসার পথে সজল খালেদ ভাই হারিয়ে যাওয়া, তারপরে দেখা গেছে যে আমরা তাকে নিয়ে খুব বেশি তাকে স্মরণ করে কোনো আয়োজনও দেখিনি বা তাকে স্মরণ করতেও দেখিনি মানুষকে খুব একটা। এটার পেছনে কি কারণ আছে আপনার মনে হয়, বা এটা কেন হয় না, একজন মানুষকে কেন আমরা ভুলে যাই? ওই যে স্পোর্টসটা যেহেতু আসলে অনেকটাই ইন্ডিভিজুয়াল, এটা যদি আসলে অন্য কোনো স্পোর্টস হতো তাহলে হয়তো অনেক বেশি কানেক্ট করা যেত। এবং উনি এমন উচ্চতায় মারা গেছেন যেখান থেকে আসলে ডেড বডিটাও হচ্ছে নিচে নামিয়ে আনা সম্ভব না আর কি। আর ওই অনেকটা ইন্ডিভিজুয়াল স্পোর্টস হওয়াতেই আমি বলবো এই মুশকিলটুকু হয়েছে। আমরা আসলে ওইভাবে খুব একটা ওনাকে স্মরণও করিনি। এবং এরপরও আরেকটা ব্যাপারও রয়ে গেছে, 2013 সালের পরে আমাদের দেশ থেকে আর এরকম এভারেস্ট অভিযান হয়নি। 2017 সালে একটা অভিযান হয়েছিল, এছাড়া আর তেমন কোনো অভিযানও হয়নি। হয়তো এবার অভিযানগুলো হলে অ্যাটলিস্ট আগের যারা এভারেস্ট ক্লাইম্ব করেছেন আমাদের দেশ থেকে, পৃথিবীর সর্বোচ্চ চূড়া ছুঁয়েছেন, ওদের কথাগুলো আসতো, অবশ্যই সাথে সজল ভাইয়ের নামও আসতো। যেহেতু অভিযানের ক্ষেত্রে একটা লম্বা গ্যাপ পড়ে গেছে, এটাও একটা কারণ। ভাইয়া, এবার একটু জানতে চাই যে আপনি যখন পাহাড়ে উঠছেন, অবশ্যই একজন যিনি পাহাড়ে উঠছেন তার সাথে একজন গাইডও থাকেন। পাহাড় জয় করার পরে সেই নামটি আমরা খুব করে শুনতে পাই, কিন্তু যিনি গাইড থাকেন তাদের আমরা সেরকম নাম ডাক আসলে জানতে পারি না। কেন এটা হয় না? মানে আপনি যখন পাহাড়ে উঠছেন, এভারেস্টে উঠছেন, আপনার সাথে তো একজন গাইড উঠছেন, লোকসাতে উঠছেন, সেখানে আপনার সাথে গাইড থাকছেন, সবাই বাবর আলীর নামটা জানছে, কিন্তু গাইডের নামটা সেভাবে আমরা শুনি না। কেন শুনি না? এটা মনে হয় হয়তো যে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করছি, এই জন্য আমার দেশের লোকের কাছে মনে হয় আমার নামটা ইম্পর্টেন্ট। কিন্তু আমি হচ্ছে যেখানে যে আমি বলার চেষ্টা করি আমার বন্ধুর কথা, ওর সাথে আমি অনেকদিন ধরে ক্লাইম্ব করছি, অলমোস্ট 6 বছর ধরে এখন ক্লাইম্ব করছি, বীর বাহাদুর তামাং, মানে আমরা বীরেই বলি, বীরে তামাং। আমি সবখানে বলার চেষ্টা করি হি ইজ এ ভেরি গুড ক্লাইম্বার আর কি। এবং ওর সাথে আমার সবচেয়ে ভালো জিনিস যে বন্ডিংটা, পাহাড়ে এই বন্ডিংটুকু দরকার। এবং আমি যাদের সাথে ট্র্যাক করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ওরা যেমন পাহাড়ে গেলে কি করে, কিসে ওরা বিরক্ত হয়, কি পছন্দ করে, যেমন জানি, বীরের ক্ষেত্রে আমি সব জানি, বীরও আমার সবটুকুই জানে। আড্ডা একদমই শেষ হয়ে এলো বলে, কিন্তু জানতে চাই যে এই যে এভারেস্ট জয়ের সময়টা, লোৎসে জয়ের সময়টা, সেই সময় আপনি কি কি খেয়েছিলেন? আপনার সাথে কতখানি খাবার গিয়েছিল এবং সব খাবার কি আপনি খেয়ে ফিরে এসেছিলেন কিনা? আচ্ছা, বেস ক্যাম্পে মোটামুটি সব ধরনের খাবার পাওয়া যায়। এর উপরের ক্যাম্প 1, 2, 3, 4 এইসব জায়গায় খাবার খেতাম, সেই খাবারটাই যেটা খুব সহজে গরম পানি হলেই রান্না করা যায় বা খাওয়া যায়। সেটা স্যুপ, নুডলস, ওটস, এই জাতীয় খাবার। আর উপরের দিকের জন্য একদমই এনার্জি বার বা মার্স বা স্নিকার্স টাইপের চকলেট। তো আমরা যখনই অ্যাক্লামাটাইজেশন করতে উপরের দিকে যাচ্ছিলাম, অল্প অল্প করে খাবার উপরের দিকে রেখে আসছিলাম, যাতে ফাইনাল ক্লাইম্বে ব্যাপারটা আমাদের জন্য সহজ হয়। তো অনেক খাবার নিয়ে গেছিলাম, বেশিরভাগই খাওয়া হয়নি, কারণ ওখানে অ্যাপিটাইটটা অনেক কমে যায়, ক্ষুধাটা নষ্ট হয়ে যায়। এটার জন্য এটা একটা বড় ব্যাপার হয়ে থাকে। আর পর্বতের জন্য, জয়ের জন্য হাঁটছেন, ঘুমানোর ব্যাপারটা কি ছিল? ঘুমানো ইউজুয়ালি তো ক্যাম্প 4 পর্যন্ত তাঁবুতেই থাকা, আর ফাইনালি যখন সামিট পুশে আমরা বেরোই সেদিন মানে সেটা রাতে বের হতে হয়। তো সেই দিন আর মানে সেই রাতটা আর ঘুমানোর সুযোগ থাকে না, সেটা এভারেস্টের ক্ষেত্র, লোৎসের ক্ষেত্র। কত রাত নির্ঘুম কেটেছে এরকম? খুব বেশি রাত নির্ঘুম কাটেনি, মানে ওই 2 সামিট পুশের রাত এভারেস্ট, লোৎসে। ওই সময় আমি আরেকটা মাউন্টেনও ক্লাইম্ব করেছি এই অভিযানে, লোবু চেস্ট, ওটাও রাতে সামিট পুশ। তো যেগুলো আসলে রাতে সামিট পুশ হয়, বা ইউজুয়ালি সব মাউন্টেনে রাতে সামিট পুশ হয়, সেই রাতগুলোই নির্ঘুম কেটেছে। আরো অনেক নির্ঘুম রাতের গল্প শোনা বাকি ছিল। আসলে এরকম নির্ঘুম রাতের গল্প বোধহয় রাতের পর রাত করেও শেষ করা যাবে না। এভারেস্ট জয় নিয়ে আমাদের এতই আগ্রহ এবং এত জানার বিষয় আছে সাধারণ মানুষ হিসেবে, সে গল্প আরেকদিন হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা বাবর ভাই, ভীষণ ভালো লাগলো আপনার সাথে আড্ডা দিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96322030 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগোর একটি উক্তি বলে বিদায় নিব আজ। তিনি বলেছেন, যদি কোনো লোককে সভ্য করতে হয় তাহলে তার পিতামহ থেকে আরম্ভ করতে হবে। দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আচ্ছা, একটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।